হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে কি যিনি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন থেকে তোমাদেরকে রিজিক প্রদান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিচ্ছেন লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ব্যতীত কোনো মাবুদ নেই। দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো ক্রিয়েটর, অনলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি ছাড়া আর কেউ ক্রিয়েটর, কোনো মাবুদ, কোনো বস কেউ নেই। তারপরে তিনি বলছেন ফাআন্না তুফাকুন, কোথায় তোমরা যাচ্ছ, কোন দিকে ফিরে যাচ্ছ। এখানে তুফাকুন শব্দটি বোঝানো হয়, একটা হচ্ছে যে আপনার অপোজিটে যাওয়া, উল্টো দিকে ফিরে যাওয়া, আর আরেকটা বলা হয় সত্য থেকে বিমুখ হয়ে যাওয়া, সত্যকে মেনে না নেওয়া। আয়াতটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন, অনুবাদ করবেন, তাফসীর দেখবেন, তাহলে বুঝতে পারবেন কি বলছেন। ইয়া আইয়ুহান নাস, এখানে প্রথম অংশে বলা হয়েছে হে মানব মণ্ডলী, মানে সারা পৃথিবীর হিউম্যান বিইংকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করে বলছেন। কি বলছেন? উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের প্রতি যতগুলো আমি ব্লেসিং, অনুগ্রহ করেছি সমস্ত কিছুকে স্মরণ করো। মানে আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো নিয়ামত দিয়েছেন, ফর এক্সাম্পল যদি বলা হয় মাথা থেকে নিয়ে এই পায়ের পাতা পর্যন্ত, ফ্রম হেড টু ফুট স্টেপ, অর্থাৎ মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত যদি আপনার শরীরের বডির দিকে আপনি লক্ষ্য করেন, প্রত্যেকটা অর্গান অর্থাৎ এক একটা পার্টস অফ হিউম্যান বিং যে আপনার বডি রয়েছে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, সমস্ত কিছু যদি আপনি ভাবেন তো দেখবেন যে একটাতে যদি কোনো কিছু হয়ে যায়, ওয়াকেজ হয়ে যায়, তাহলে মনে হবে আপনার জীবনটাই বৃথা হয়ে গেছে। যার দৃষ্টি নেই তাকে আপনি জিজ্ঞাসা করুন দৃষ্টির করুণা কতটা, যার হাত নেই তাকে আপনি জিজ্ঞাসা করুন হাতের করুণা কতটা, আর যার আপনার বাকশক্তি নেই, বলার ক্ষমতা নেই, আমি বলছি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে না দিতেন আমি আপনার সামনে বলতে পারতাম না, বোঝাতে হয়তো ওই বডির ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, আপনি হয়তো বুঝতে পারতেন না। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতে কিন্তু আমরা শুকরিয়া আদায় করি না। মানে আমাদের দৃষ্টির সামনে এবং দৃষ্টির বাইরে অনেক নিয়ামত দিয়েছেন, অনেক ভোগ করি আমরা, কিন্তু শুকরিয়া আদায় করি না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের প্রতিপালকের দেয়া নিয়ামতকে স্মরণ করো। তারপর কি বলছেন? হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কোন মাবুদ, ইজ দেয়ার এনি ক্রিয়েটর, ইজ দেয়ার এনি গড, কেউ কি আছে? তিনি জবাব দিচ্ছেন দেয়ার ইজ নো গড, লা ইলাহা ইল্লা হুয়া, কেউ নেই। ফাআন্না তুফাকুন, ওয়্যার আর ইউ গোয়িং, তোমরা কোথায় যাচ্ছ? তার মানে সত্যকে কেন মেনে নাও না তোমরা? এই আয়াতটি নিয়ে যদি আপনি ভাবেন তাহলে এই আয়াতটি আপনার উপদেশ গ্রহণের জন্য যথেষ্ট, আর অন্য কোনো কিছু প্রয়োজন নেই যদি ভাবেন তাহলে। আর যদি না ভাবেন, অসংখ্য নিয়ামত ভোগ করার পর কাফের, মুশরিক, নাস্তিক সবাই বেঁচে আছে আপনার, কিন্তু মেনে নেই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাকে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো আয়াতে বলছেন, সূরা ইব্রাহিম সূরা নম্বর 14 আয়াত 34 বলা হয়েছে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লা যালুমুন কাফার। কি বলছেন? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহর ব্লেসিং, আল্লাহর রহমত, আল্লাহর করুণা গণনা করতে চাও, লা তুহসুহা, গণনা শেষ করতে পারবে না। মানে আনকাউন্টেবল ব্লেসিং, গণনা করা যাবে অগণিত নিয়ামত রাজি, গুণে শেষ করতে পারবেন না। এমনকি কিয়ামত হয়ে যাবে তারপর আপনি গুণে শেষ করতে পারবেন, এত নিয়ামত দিয়েছেন। তারপর কি বলছেন? ইন্নাল ইনসানা লা যালুমুন কাফার, নিশ্চয় মানুষ জুলুমকারী এবং কুফরিকারী। কি বুঝলেন? এতগুলো নিয়ামত পাওয়ার পরেও আদম সন্তান আল্লাহকে মূল্যায়ন করে না, তার মানে সে অত্যাচারী। এতগুলো নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেনে নেয় না, এর জন্য বলছে কাফির, কুফফার। কাফির যারা কুফফার বলা হয়, যে অস্বীকারী, আল্লাহকে মূল্যায়ন করে না, মানে না। এর পরবর্তী একটা আয়াত আছে আপনার, সেখানে বলা হয়েছে যে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা,
ইন্নাল্লাহা লাগফুর রহিম, যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করতে থাকো গুণে শেষ করতে পারবে না। পরবর্তীতে বলা হয়েছে ইন্নাল্লাহা লাগফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ালু এবং করুণাময়। এক জায়গায় বলা আছে মানুষ কাফির এবং জুলুমকারী, আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তিনি ক্ষমাশীল, তিনি করুণাময় এবং দয়ালু। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত, অসংখ্য নিয়ামত রাজি, তার মধ্যে অন্যতম একটি নিয়ামত হচ্ছে ডিসিজ, অর্থাৎ মোবাইল। এটা একটি নিয়ামত। তো নিয়ামত সম্পর্কে যতগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের দৃষ্টির গোচরে আর বাইরে, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে, এটা হচ্ছে মোবাইল। যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নলেজ দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, তার মাধ্যমে তার বদৌলতে আবিষ্কার করেছেন এই মোবাইল। তো যাই হোক, সংক্ষিপ্ত কথা আমি নিয়ামত সম্পর্কে বললাম। এবারে আসি এই মোবাইল সম্পর্কে সংক্ষিপ্ত কথা। এই মোবাইল কি জিনিস? এই মোবাইলের আপনি দুটি দিক রয়েছে, দুটি সাইড। একটি হচ্ছে ভালো দিক আর আরেকটি হচ্ছে খারাপ দিক। একটি ভালো দিক আরেকটি খারাপ দিক। যেমন আপনার বলা হয়, মনে করুন বাড়িতে আপনার চাকু, তারপরে ছুরি, বিভিন্ন কিছু, তারপরে আরো মানে ফল কাটার জন্য যেগুলো ব্যবহার করা হয়, শাকসবজি কাটার জন্য, আপনি যা বলেন আপনার ভাষায়। তো সেই যে যন্ত্রটা বা সেই আপনার অস্ত্রটা, সেটা দিয়ে আপনি কি করেন? ফল কাটাও যায় আর মানুষকে মারাও যায়। যায় না? যায় না? মানুষকে মারাও যায়। তো যদি আপনি ফল কাটেন তো আপনার অপরাধ হবে? আপনার অপরাধ হবে না। কিন্তু যদি আপনি অন্যায়ভাবে কাউকে যদি ছুরি দিয়ে হত্যা করে দেন তাহলে আপনার অপরাধ। তো সেম যেমন ওই ছুরিটা, ওই চাকুটা দুটি দিক রয়েছে, ঠিক এটারও কিন্তু দুইটি দিক রয়েছে। যদি একে ভালো কাজে ব্যবহার করেন তাহলে ভালো, আর যদি খারাপ কাজে ব্যবহার করেন তাহলে আপনার খারাপ। দুইটি দিক রয়েছে। আজকে বর্তমান সমাজে যদি দেখা যায়, মানে খারাপ জিনিসটা, হার্মফুল জিনিস, আপনার মানে ক্ষতিকর জিনিসটা ভালো জিনিসের প্রতি বিজয় লাভ করেছে। পার্সেন্টে যদি আপনি দেখেন, বর্তমানে যত আপনার ইয়ং বলেন, ছোট বলেন, আপনার বৃদ্ধ বলেন, যদি আপনি দেখেন 95% মানুষ মানে আপনার ক্ষতিকর দিকে মোবাইলটাকে ব্যবহার করে থাকে। 5% হয়তো বা তারও কম হবে যে ভালো কাজে ব্যবহার করে, বাকি ক্ষতিকর কাজে ব্যবহার করে থাকে। এই মোবাইল আপনার এমন একটি হাতিয়ার, এমন একটি অস্ত্র, একটি সমাজকে ধ্বংস করে দিতে পারে, একটি পরিবারকে ধ্বংস করতে পারে, এবং ব্যক্তিগত জীবনকে, এমনকি অর্থনৈতিক, রাজনৈতিক সমস্ত জীবনকে আপনার নষ্ট করে দিতে পারে। হ্যাঁ, আবার ভালো করতে পারে যদি ভালো কাজে ব্যবহার করা হয়। পরবর্তী আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সংক্ষিপ্ত এই মোবাইলের কথা বললাম দুইটি দিক সম্পর্কে, যে আপনার এই দুটি দিক রয়েছে, ভালো এবং খারাপ। যে যে উদ্দেশ্যে ব্যবহার করবে সে সেই উদ্দেশ্যের ফল পাবে। যদি আপনি ভালো কাজে ব্যবহার করেন তার পরিণাম ভালো হবে, রেজাল্ট ভালো হবে। পক্ষান্তরে যদি আপনি এটাকে অপোজিটে, আপনি খারাপ দিকে ব্যবহার করেন, তাহলে আপনি খারাপ দিকে চলে যাবেন, ধ্বংসের দিকে চলে যাবেন। আসুন এবার বোঝার চেষ্টা করি যে এই যে দুইটি দিক, ভালো এবং খারাপ। তো প্রথমে আমরা দেখি যে ভালো দিক কি কি। এই যে মোবাইল আছে, এই মোবাইল, তো ভালো দিক কি কি, এর গুণ কি আছে, কয়েকটি পয়েন্ট আমি আলোচনা করব। প্রথমত, এটা হচ্ছে বিজ্ঞানের আবিষ্কার। প্রথম নাম্বার পয়েন্ট যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আপনার দৈনন্দিন জীবন, আমাদের রিয়েল লাইফ, ডে বাই ডে যে জীবন, এটাকে সহজ করে দিয়েছে, আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে। পূর্বের, আজ থেকে 20 বছর পূর্বে, 30 বছর পূর্বে যদি আপনি দেখেন, তাহলে মানুষ অনেক সামাজিকতা থেকে আপনার কি ছিল, মানে যোগাযোগ থেকে বিচ্ছিন্ন ছিল। এখান থেকে আপনার অন্য কোনো দেশে, অন্য কোনো স্টেটে আপনার গিয়েছে, কোনো কাজের মাধ্যমে হতে পারে, পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, তখন কি যোগাযোগটা তার বিচ্ছিন্ন ছিল, সরাসরি যোগাযোগ হতো না। লেটারের মাধ্যমে, চিঠির মাধ্যমে মাসকে মাস পৌঁছাতে লাগতো, এবং সেখানে পোস্টের মাধ্যমে সেখানে পড়ে থাকতো, তারপরে খবর যেত। ফর এক্সাম্পল, মনে করুন যে আজ থেকে 20 বছর 30 বছর পূর্বে যদি এইরকম আপনার চিঠির ব্যবস্থা ছিল, বা তারও পূর্বে এরকম ছিল যে কেউ কোনো কাজে গিয়েছে, তার আত্মীয় স্বজন কেউ মারা গিয়েছে, তো মানে আপনার লেটার পাঠানো হইতে থাকে। তার লেটার পাঠানো 1 মাস পরে সে জানতে পেরেছে যে আত্মীয় স্বজন তার মারা গেছে। কিন্তু আজকে বর্তমান জামানায় শুধু জানতে পারে না, বরং চোখের সামনে সে মোবাইলে দেখতে পায় কি হচ্ছে। তার মানে এই দৈনন্দিন জীবনকে, আমাদের সামাজিক জীবনকে কি করেছে, সহজ করে দিয়েছে।
কানেকশনে যোগাযোগ, এখান থেকে সৌদিতে আছে, কোথায় আছে আপনার দুবাই আছে, আরো বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন আপনার এরিয়াতে আছে, মুহূর্তের মধ্যে কন্ট্যাক্ট হয়ে যায়, যোগাযোগ হয়ে যায়। ইতিপূর্বে ছিল না। তো কত সহজ করেছে আমাদের জীবনকে এই মোবাইলে। তাহলে এটা হচ্ছে সামাজিক আপনার যোগাযোগ মাধ্যমকে সহজ করে দেওয়ার একটা অন্যতম বড় মাধ্যম, যেটা ইতিপূর্বে ছিল না। শুধু আপনার অডিও নয়, ভিডিও, যে আমরা সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই কোথায় কি ঘটছে। এই মোবাইল এক পর্যায়ে কি ছিল, যখন প্রথম আপনার আবিষ্কার করা হয়, এই মোবাইলটা আপনার 1 কিলো মানে 1.1 আপনার 1100 ওজন ছিল এই মোবাইলটা। তারপরে আস্তে আস্তে কি হয়, আপনার টেলিফোন হলো, কয়েন বুথ হলো, যে আস্তে আস্তে এখন মানুষের পকেটে ঢুকে গেছে। মানে কত সহজ হয়েছে। এখানে একটি কথা বলে দিই, সেটা হচ্ছে এই মোবাইল যখন তারের সাথে জড়িত ছিল তখন কিন্তু মানুষ স্বাধীন ছিল। ভালো করে শুনবেন, মোবাইল যখন তারের সাথে জড়িত মানে আপনার মনে করুন যেখানে তার লাগা আছে, এখানে লাগানো রয়েছে, আপনি নিয়ে বেরোতে পারবেন না সব জায়গা। তখন মানুষ কি ছিল, মুক্ত ছিল, স্বাধীন। মোবাইলটা এক জায়গায় আছে, প্রয়োজন মতো ব্যবহার করতো, আবার রেখে দিত। যখন উইদাউট ওয়্যার হয়ে গেছে, তার লেস হয়ে গেছে, তখন কি হয়েছে, মানুষ পরাধীন হয়ে গেছে, মানে মোবাইলের গোলাম হয়ে গেছে, মোবাইলের দাস। তো বলছিলাম এই মোবাইলের যে একটি আপনার ভালো দিক, সেটা হচ্ছে সামাজিক মেলবন্ধন, দূর থেকে দূরান্ত মানুষের যোগাযোগ করিয়ে দিয়েছে, অনেক সুবিধা, অনেক উপকার। দ্বিতীয়ত আসি আপনার আর্থিক দিক থেকে। আজকে বর্তমান জামানায় আর্থিক যে আপনার যে ট্রান্সফরমেশন, যোগাযোগ আপনার এক জায়গা থেকে সেন্ড করা হচ্ছে আর এক জায়গা, মুহূর্তের মধ্যে কোথা থেকে কোথায় চলে যায়, এটা কিন্তু ইতিপূর্বে সম্ভব ছিল না। ফোন পের মাধ্যমে বলেন, গুগল পে বলেন, পেটিএম বলেন, আরো কিছুর মাধ্যমে যা আপনার আর্থিক যে যোগাযোগ ব্যবস্থাটাকে সহজ করে দেওয়া হয়েছে। ব্যাংকে যাবেন আপনি, আপনার টাকা লিঙ্ক নেই, উঠাতে পারবেন না। এটিএমে যাবেন, টাকা নেই, উঠাতে পারবেন না। শুধু আপনার মোবাইলে পাসওয়ার্ড দেন, এতে হয়ে গেল। কত সহজ করেছে জীবনকে। আর্থিক যে লেনদেন, এটাকে আমাদের কি করেছে, সহজ করে দিয়েছে। দুইটি কথা বললাম। 3 নম্বরে আসি শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থা কিন্তু সহজ হয়ে গেছে, খুব সহজ। অনেকে যারা মাদ্রাসায় পড়াশোনা করেনি, অনেকে যারা করেনি, বা বিভিন্ন ইউনিভার্সিটি, যেগুলো বড় বড় ইউনিভার্সিটি, সেগুলো থেকে পড়াশোনা করেনি, তারা ওপেন আপনার করতে পারে অনলাইনের মাধ্যমে। বিভিন্ন ইউনিভার্সিটির ব্যবস্থা করে রেখেছে। মনে করুন যে আপনার নাজরাতুল উলামা আছে, দারুল উলুম দেওবন্দ আছে, তারপরে জামিয়া বানারস সালাফিয়া আছে। সবাই হয়তো করেনি, কোনো কোনো মাদ্রাসাতে আছে, যেমন নাজরাতুল উলামাতে আছে। কেউ যদি মনে করে আমি আরবি ভাষা শিখবো, আপনি মাদ্রাসা যাননি, সেখানে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে কোর্স তাদের আপনার বলে দেওয়া আছে, এই পদ্ধতি আপনি ভর্তি হবে, এত টাকা লাগবে, 2 বছর 4 বছর কোর্স, বাড়িতে বসে আপনি দেখে আরবি ভাষা শিখে যাবেন। তো সহজ না জটিল? খুবই সহজ। শিক্ষা ব্যবস্থাকে সহজ করে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, ফর এক্সাম্পল ইউটিউব, যদি আপনি ইউটিউবে যান, হাজারো ভিডিও পাবেন যেগুলো আপনার আরবিক গ্রামার আছে, ইংলিশ গ্রামার আছে, শরীয়তের বিভিন্ন বিষয় নিয়ে মাসলা মাস আলোচনা করা হয়েছে। তো আপনি সেটাকে দেখলেন, বাড়িতে বসে দেখতে পাবেন। এই যে আপনার চলছে, যারা আসতে পারেন দূর দূরান্ত, দাঁড়িয়ে বসে শুয়ে যে কোনো অবস্থায় দেখতে পাচ্ছে। কিন্তু যদি এটা না থাকতো, সম্ভব ছিল না। সম্ভব ছিল? সম্ভব ছিল না। তো শিক্ষার যে মাধ্যমটাকে ইজি করে দেওয়া হয়েছে, সহজ করে দেওয়া হয়েছে। শিক্ষার প্রসেস, শিক্ষার ব্যবস্থা সহজ করে দেওয়া হয়েছে। বিভিন্ন ইউনিভার্সিটি আপনার ওপেন মানে আপনার খোলা হয়েছে, যেগুলো আপনি করতে পারেন অনলাইনের মাধ্যমে, ডিগ্রি অর্জন করতে পারেন। বিবিএ বলেন, এমবিএ বলেন, মাস্টার্স বলেন, বিএ বলেন, অনেক ডিগ্রি অর্জন করতে পারেন বাড়িতে বসে থেকে। শুধু আপনাকে সময় দিতে হবে আর কিছু অর্থ দিতে হবে। শুধু এই মোবাইলের মাধ্যমেই আপনি আপনার ডিগ্রি পেয়ে যাবেন। তো শিক্ষা ব্যবস্থাকে সহজ করে দেওয়া হয়েছে। কতটা উপকার করেছে, অনেক উপকার। এবারে আসি আর্থিক ব্যবস্থা। আমি ইতিপূর্বে বলে ফেলেছি, এটা আর দ্বিতীয়বার। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য, যে আমাদের ব্যবসা বাণিজ্যকে অনেকটা সহজ করে দিয়েছে। মোবাইলের মাধ্যমে কিন্তু অনেক মানুষ কর্ম করে খায়, বিভিন্ন আপনার এডিটিং এর মাধ্যমে, বিভিন্ন কিছুর মাধ্যমে আপনার এই মোবাইলের কাজ করে খায় অনেক মানুষ। এই মোবাইল ছিল না, মোবাইল আপনার মেরামতের কোনো প্রয়োজন ছিল না। এখন মানুষ মোবাইল বিক্রি করে, মোবাইলে পার্টস বিক্রি করে, মেরামত করে, মানে রুজি রোজগারের ব্যবস্থা হয়ে গেছে। কেউ সিম কার্ড বিক্রি করছে, কেউ আরো বিভিন্ন রকম আপনার, তার মানে একটা আর্থিক যে ব্যবস্থা, এটা ক্রিয়েট করেছে এই মোবাইলের মাধ্যমে। একটা দুটো নয়, হাজারো লাখো যুবক আপনার বা মানুষ এই মোবাইলের মাধ্যমে করে খাচ্ছে।
একটা কি আপনার যে প্রফেশন বা আপনার ইনকামের সোর্স ক্রিয়েট করেছে এই মোবাইলের মাধ্যমে। এবারে আসি, কয়েকটি পয়েন্ট বললাম ভালো দিক, আরো আপনি রিসার্চ করে অনেকগুলো পেয়ে যাবেন, দৈনন্দিন জীবনে আপনি দেখতে পাবেন। খারাপ দিক কি, মোবাইলের যে আপনার নেগেটিভ দিক, এই নেগেটিভ দিকগুলি কি কি রয়েছে। প্রথমত আসি, মোবাইল আমাদের আপনার ব্যক্তিগত জীবনকে নষ্ট করে দিয়েছে। ব্যক্তিগত জীবন বোঝেন তো, ব্যক্তিগত নিজের জীবন, নিজের জীবনকে হাজারো লাখো যুবকের বা মানুষের আপনার নষ্ট করে দিয়েছে। কিভাবে? যদি আপনার রিসার্চের পেপার দেখা যায় তাহলে বোঝা যাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই যে আপনার 3টি কান্ট্রি বা আরো 2-1টি কান্ট্রি আছে যেগুলো আশেপাশে আছে, এরা দিনে 8 থেকে 9 ঘন্টা ইউজ করে মোবাইল, এভারেজ 8 থেকে 9 ঘন্টা প্রতিদিন, 24 ঘন্টার মধ্যে 8 থেকে 9 ঘন্টা মোবাইল ইউজ করে, ব্যবহার করে। এবারে আসি, এই যে মোবাইল যে ব্যবহার করে, তো ব্যবহার করার ফলে কি হয়, কি দেখে তারা আর কি হয়। যখন মোবাইল বেশি পরিমাণে ইউজ করে তখন আপনি দেখবেন, প্রায় এই কথাটা অনেক যুবকের মুখ থেকে আমরা শুনতে পাই, রাত্রে ঘুম হয় না, রাত্রে ঘুম হয় না। যখন একটা মানুষ আপনার মোবাইল রাত্রে 2টা-3টা পর্যন্ত বা ফজরের আজান পর্যন্ত ইউজ করে, মোবাইল ব্যবহার করে, তো ওই মানুষের ঘুম কি করে হতে পারে? অনেক যুবকের সমস্যা এটা, রাত্রে ঘুম হয় না, ভোরবেলায় ঘুম আসে, ভোরবেলায় ঘুম। তার মানে এই মোবাইল আপনার ঘুমের সমস্যা তৈরি করেছে, প্রবলেম ক্রিয়েট করেছে। অনেক মানুষের আপনি মুখে শুনতে পাবেন, কেউ হয়তো আপনার পার্সোনালি বলতে পারে, কেউ ওপেনলি বলতে পারে, কিন্তু অনেক মানুষ পার্সোনালি বলতে পারে ঘুমের সমস্যা। তার মানে বোঝা গেল যে এই মোবাইল মানুষের ব্যক্তিগত জীবনের মধ্যে অন্যতম একটি কি ঘুমকে কেড়ে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআসা, সূরা আপনার নাবার মধ্যে উল্লেখ করা হয়েছে যে তিনি রাতকে করেছেন আবরণ স্বরূপ, মানে নিদ্রা স্বরূপ, আর দিনকে করেছেন জীবিকা অর্জন স্বরূপ, কাজ কাম করবে। কিন্তু আজকে মানুষ দিনে আপনার ঘুমিয়ে থাকে, রাত্রে জেগে থাকে এই মোবাইল নিয়ে। তো এদের প্রবলেম তো হবেই, প্রবলেম হবে না তো কি হবে? এটা একটা ক্ষতির দিক। দ্বিতীয়ত, যে আপনার মোবাইল ব্যবহারের ফলে অর্থাৎ অধিক ব্যবহারের ফলে কি হয়েছে, যে আপনার ঘুমের সমস্যা। দ্বিতীয় যেটা প্রবলেম আসছে সেটা হচ্ছে আপনার চোখের সমস্যা। অনেক মানুষকে দেখবে আজ থেকে 5 বছর 10 বছর পূর্বে যারা আপনার চশমা ধরেনি, এখন ধরে নিয়েছে, চশমা লেগে গেছে। কেন? এটা অনেকটা কারণ আছে, তার মধ্যে যারা পড়াশোনা করে তাদের একটা কারণ, এটা পরে বলবো। কিন্তু এই যে মোবাইল অধিকাংশ যেটা ইফেক্ট পড়ছে সেটা যে মোবাইলের ব্যবহার। যেই সব ছেলেগুলো বা যেসব মানুষগুলো দিনে 8 ঘন্টা 10 ঘন্টা মোবাইল ইউজ করে, আগামী 2 থেকে 5 বছরের মধ্যে তাদের চোখে চশমা লাগবেই, নো ডাউট, কোনো সন্দেহ নেই, চশমা ধরতে হবে। আর যদি মনে করেন যে না চশমা থেকে দূরে থাকবো, মোবাইল ইউজ কমিয়ে দিতে হবে। যদি আপনি না কমাতে পারেন তাহলে কেউ রুখতে পারবে না এটা আপনাকে, যে চশমা এক পর্যায়ে আপনি ধরতেই হবে। তো চোখকে যদি বাঁচাতে চান তাহলে ঠিক মতো ঘুমের প্রয়োজন, আর ঠিক মতো ঘুম হলে চোখের সমস্যা কমবে। আর ঠিক মতো ঘুমাতে যদি চান মোবাইলের ব্যবহার কমিয়ে দিতে হবে। মোবাইল ব্যবহারের ফলে চোখে যে সমস্যা হয়, 2টি সমস্যা প্রধানত। একটিকে বলা হয় মায়োপিয়া আর একটি বলে হাইপারোপিয়া, 2টি রোগ। মায়োপিয়া ইট মিনস, মায়োপিয়া মানে হলো দূরের জিনিসকে দেখতে সমস্যা, দূরের জিনিস দেখছে আপনার বুঝতে পারে না, আবছা দেখা যাচ্ছে, তখন নিচে মুখ করে চোখটা আপনার মুছে তখন দেখে নিজের দিকে, এই একটা রোগ। আর আরেকটা বলে হাইপারোপিয়া, ইট মিনস নিচের অর্থাৎ কাছের জিনিস দেখতে সমস্যা হয়, কাছের জিনিস দেখতে পারে না। তো যারা অধিক পরিমাণে মোবাইল ব্যবহার করে তাদের এই সমস্যাগুলো হবে। আর এটা দেখা যাচ্ছে, রিসার্চ করে গবেষণা করে দেখা গেছে যে না, আগে 10 বছর 20 বছর পূর্বে যেটা ছিল না এখন হয়ে গেছে। আগামীতে যে পরিমাণ মোবাইলের ব্যবহার হচ্ছে, আগামীতে আপনার 10 বছর 15 বছর ছেলে, এরা এভারেজে আপনি দেখতে পাবেন অনেক আপনার ছেলেগুলো চশমা লেগে গেছে, অনেক। ওই 50 বছর যেতে হবে না, 15-20 বছরের মধ্যেই চশমা ধরে নেবে। এটা কিসের ফল? এটা হচ্ছে মোবাইলের ফল। এটা খারাপ দিক না ভালো দিক? বলেন, খারাপ দিক না ভালো দিক? খারাপ দিক এটা। তো যদি আপনার চোখকে হেফাজত করতে চান
তাহলে মোবাইলের ব্যবহার কমাতে হবে। এবারে আসি, এখানে আপনার যে বললাম যে সমস্যা, তার মধ্যে একটি সমস্যা হচ্ছে মেন্টালি সমস্যা। মাথায় ঠিক মতো কাজ করে না, বিক্ষিপ্ত ভাবে মনটা ছুটাছুটি করে। যখন একটা মানুষ মোবাইলে যা দেখে, মনে করুন মোবাইলে কোনো কিছু সামথিং ভালো কিছু দেখেছে বা খারাপ কিছু দেখেছে, দেখার পর কি করে সে সেটাকে কাছে পেতে চায়। যখন পায় না, ওর ব্রেনটা, ওর মাইন্ডটা অস্থির হয়ে যায়, অস্থির হয়ে যায়। আজকে জেনা, ব্যভিচার, যে বিভিন্ন যে এগুলো সমাজে বেড়ে চলেছে, তার কারণ কি? এই মোবাইল। মোবাইলে দেখে নিল, কোনো একটি মহিলাকে দেখতে ভালো লাগলো, কাছে পেল না, তখন খারাপ কাজে লিপ্ত হয়ে গেল। অতএব আমাদেরকে মোবাইল থেকে দূরে থাকতে হবে। মেন্টালি আপনার প্রবলেম এটাও হবে, এটাও চূড়ান্ত, যদি আপনি অধিক পরিমাণে মোবাইল ইউজ করে থাকেন, তাহলে কেউ ঠেকাতে পারবে না। যখন আপনি চিকিৎসকের কাছে যাবেন, একটাই সলিউশন, সেটা বলবে মোবাইল থেকে দূরে থাকতে হবে, স্ক্রিন থেকে দূরে থাকতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্যক্তিগত জীবন কিভাবে আমাদের নষ্ট করেছে এই মোবাইল। এবারে আসি, সেটা হচ্ছে সামাজিকতা নষ্ট। সামাজিক কিভাবে নষ্ট হয়? সামাজিকতা নষ্ট হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভুল তথ্য প্রচার। গাজায় কোথায় কি হচ্ছে, বাড়ি ধ্বংস হচ্ছে, কি মারছে না মারছে, ওই ভিডিওটা দেখে দেওয়া হলো যে আপনার সৌদি আরবে ঘটনা ঘটে গেছে, দেখে দেওয়া হলো বাংলাদেশে ঘটেছে, পৃথিবীর অন্য কোনো দেশে ঘটেছে। তথ্যটা ঠিক না ভুল যাচাই বাছাই করার প্রয়োজন নেই। সামাজিকতা নষ্ট। কোন জায়গায় কোন একটি আপনার হয়েছে, কিছু হয়েছে সামথিং, ওটাকে বাড়িয়ে চাড়িয়ে কি করা হলো, মোবাইল এডিটের মাধ্যমে করে দেওয়া হলো যে মুসলিম আর অমুসলিম দ্বন্দ্ব লেগে গেছে বিশাল আকারে। দেখা গেল কিছুই সেরকম হয়নি। সামাজিকতা নষ্ট। আজকে যে বর্তমান সমাজ এইভাবে কিন্তু নষ্ট হয়ে গেছে। কোথায় কি হলো, সামথিং একটু ঘটনা ঘটেছে, আর আস্তে আস্তে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা গেল অনেক কিছু হয়ে গেছে। কাছে যখন দেখা যাচ্ছে যে না, তেমন কোনো কিছুই হয়নি, যা আমরা সমাজের মধ্যে দেখতে পাই। অতএব ভুল তথ্য বা ভুল খবর প্রচার করা যাবে না, এটা এক প্রকার অন্যায়। আর এটা কিন্তু মোবাইলে খুব সহজ হয়ে গেছে। এআই যে তৈরি, আপনার বিভিন্ন আপনার ভিডিও তৈরি করছে মানুষ, অনেকে মনে হচ্ছে রিয়েল ভিডিও, অনেক মানুষ জানে না সত্য ভাবে, মানে আপনার লাইক শেয়ার কমেন্ট করে চালিয়ে দিচ্ছে, অনেকে জানে না তো এআই ভিডিও। তো এইগুলো আমরা যাতে না করি, মানুষ সমাজে কিন্তু এইগুলোর একটা আপনার ক্ষতির শিকার হচ্ছে। অতএব আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করে বলতে চাই, যে কোনো ভিডিও, যে কোনো খবর, যে কোনো তথ্য আগে যাচাই বাছাই করবেন, তারপর সেটা অন্য কাছে হ্যান্ড ওভার করবেন বা শেয়ার করবেন, আর না হলে করবেন না। আর না হলে সামাজিকতা কিন্তু নষ্ট হতে থাকবে, এক পর্যায়ে ধ্বংস হয়ে যাবে, কেউ রুখতে পারবে না। সামাজিকতা নষ্ট অন্যতম বড় মাধ্যম অশ্লীল ভিডিও, বেহায়াপনা ভিডিও। আজকে রিলসের মাধ্যমে কিছু যুবক আপনার মাঠে নেমে পড়েছে, ইনকাম করবে, রাতারাতি বড় লোক হয়ে যাবে, 8টি-10টি ছেলেকে নিয়ে মাঠে ঘুরে বেড়ায়, তার পিছনে ছুটে বেড়ায়। কি রিলস, হাসি মজা কান্না, এই ভিডিও করবে, ইনকাম করবে। আরে ভাই, একজন তো ইনকাম করে, হাজার যুবক নষ্ট হয়ে যাচ্ছে, হাজার ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে, দায় কে নেবে? ওই ছেলেটা ওই একাই কোটিপতি হতে গিয়ে হাজারো মানুষকে নষ্ট করে দিল, এর পাপের বোঝাটা কি নেবে? অনেক মানে আপনার আজকে ছোট ছোট বাচ্চা ছেলেগুলো আপনার ওই রিলসের পিছনে কত জীবন চলে গেল, ট্রেনে আপনার চলে গেল, বাসে ট্র্যাকে আপনার চলে গেল, জীবন চলে গেল শুধুমাত্র আপনার রিলস বানানোর জন্য। কোথায় যাচ্ছে সমাজ? কেউ মনে হচ্ছে আমাদের কন্ট্রোল করতে পারছে না এদেরকে। তো বলছিলাম সামাজিকতা নষ্ট, দুইটি বড় মাধ্যম তুলে ধরলাম। একটা হচ্ছে যে যেই তথ্য, যে খবর ঠিক নয়, সেগুলো প্রচার করা হয় এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মুহূর্তের মধ্যে মানুষের কাছে, বিশ্বের কাছে আপনার পৌঁছে যায়। আর দ্বিতীয়ত অন্যায় অশ্লীল বেহায়া ভিডিও, বিভিন্ন রিলসের মাধ্যমে, বিভিন্ন নাটকের মাধ্যমে সমাজকে নষ্ট করা হয়। এগুলো থেকে বিরত থাকবেন। এবারে আসি, শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দেওয়া, মূর্খতা বৃদ্ধি করে দেওয়া। বর্তমান সমাজের দিকে দেখা যায় জেনারেশন আপনার বিভিন্ন গেম আর বিভিন্ন আপনার অন্যায় অশ্লীল অপকর্মে লিপ্ত রয়েছে এই মোবাইলের মাধ্যমে। যেগুলি আপনার উচিত ছিল তাদেরকে স্কুলমুখী হওয়া, মসজিদমুখী হওয়া, মাদ্রাসামুখী হওয়া, কিন্তু আজকে তারা নয়, তারা যায়নি ওইদিকে। শিক্ষার ব্যবস্থাকে নষ্ট করে দেওয়া হয়েছে। অনেক রাস্তাঘাটে আপনার দেখতে পাবেন এখানে ওখানে শুধু মোবাইল নিয়ে এমন করে আওয়াজ করছে, মনে হচ্ছে মোবাইলটা ভেঙেই গেল মনে হচ্ছে। আমি যখন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, তখন আমার পাশে, আমার রুমের মানে একই রুমে আমার বেডের পাশে একটা ভাই, কয়েকটা ভাই ছিল, তার মধ্যে একটা
আপনার অধিক করে খাওয়া দাওয়া বুঝতো না, শুধু মোবাইল নিয়ে আর মোবাইলে গেম খেলতে খেতে বান্দা কিদার গিয়া মাঝে মধ্যে মাথা গরম হয়ে যেত, ওই বান্দা খুঁজে পায় না কোথায় গেছে ওই মোবাইলে। আমি তো বুঝতাম না কাকে বলছে, তো দেখছি মোবাইলে বলছে খেলছে, আমি তো বান্দা কিদার গিয়া। এই যে অবস্থা আপনার, তো এরা কি করবে? ওই ছেলেটা আপনার মাধ্যমিকের পরে 11-এ উঠবে, 2 বা 3 বার পরীক্ষা দিচ্ছে, একবার পাস করতে পারে আলিগড়ে, একবার পাস করতে পারেনি। পড়াশোনা করলে তো পাস করবে, পড়াশোনা তো করে না, শুধু বান্দা কোথায় গেল খুঁজে বেড়ায়, তো কি পাস করবে? তো বলছিলাম এইভাবে শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দেওয়া হয়েছে। এবং আজকের যে শিক্ষার কোয়ালিটি পড়াতে গিয়ে দেখতে পাচ্ছি 9, 10, 11 ছেলে, এদেরকে পর্যন্ত ABCD আপনার অ আ ক খ শিখাতে হয়, ভাবতে আপনি অবাক যাবেন। যেখানে উচিত ছিল নার্সারি বিভাগে পড়ানো, আপনার 1, 2, 3, 4 এগুলো আপনার নার্সারি বিভাগে, তারপরে আপনার অ আ ক খ, তারপরে আপনার ABCD এগুলো নার্সারি বিভাগে। কিন্তু আজকে অধিকাংশ আপনার ছেলে মেয়ে এরকম হয়ে গেছে যে 9, 10 পড়ছে, 11, 12 পড়ছে, অথচ তার নামের স্পেলিং ইংরেজিতে ভালোভাবে করতে পারে না। কিভাবে পারবে বলেন তো? তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে খারাপ দিক। এই শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দেওয়া হয়েছে। চতুর্থ আসুন, সেটা হচ্ছে পারিবারিক, যে পারিবারিক জীবন সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। কিভাবে পারিবারিক জীবন নষ্ট করা হয়েছে? আগে আপনার আজ থেকে 10 বছর পূর্বে, 20 বছর পূর্বে, 15 বছর পূর্বে আপনি যাই বলুন না কেন, যখন আপনার এই মোবাইলের ব্যবহার সচরাচর হয়নি, গ্রামগঞ্জে এলাকায় আপনার কি হতো? মানুষ একসাথে বসে খাওয়া দাওয়া করতো এবং একসাথে ছেলে মেয়েকে নিয়ে আনন্দ করতো, গল্প করতো। আজকে সেই জিনিসটা নেই, বিভিন্ন বাড়িতে গিয়ে পড়াতে গিয়ে আমি দেখি যে গার্জেন আপনার পিতা একটা মোবাইল নিয়ে ব্যস্ত, ওর মা আর একটা মোবাইল নিয়ে ব্যস্ত, ছেলে আর একটা মোবাইল নিয়ে ব্যস্ত, কেউ কারোর সাথে কথা বলার, গল্প করার কোনো সময় নেই। ভালোবাসা কোথায় গেছে? এইভাবে আপনার ফ্যামিলি আপনার নষ্ট হয়ে গেছে, পরিবার নষ্ট হয়ে গেছে। কেউ কাউকে আপনার কথা বলে না, ভালোবাসা বলতে কিছুই নেই, আদর যত্ন বলতে কোনো কিছুই নেই, মোবাইল নিয়ে শুধু ব্যস্ত। এক পর্যায়ে দেখা যায় দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, এইভাবে করতে করতে বলছে গার্জেন বলছে ছেলেটা আমার কথা শুনে না, মেয়েটা আমার কথা শুনে না, এইরকম অবস্থা। কেন? আমরা আজকে মনে করেছি, অনেকে আপনার দেখবেন দুধের বাচ্চা দুধ খাওয়া ছেড়ে দিয়েছে, দিয়ে আপনার তাকে সুন্দর করে মোবাইল দিয়ে দিচ্ছে। কেন? সে মোবাইল ইউজ করবে, কার্টুন দেখবে, টম অ্যান্ড জেরি, কোকোমেলন বিভিন্ন আপনার দেখবে, দেখার পরে ও আপনার বিয়ে বাঁধতেই ব্যস্ত, কাজ করতেই ব্যস্ত। ওই ছেলেটা কি শিখবে? নষ্ট হবে না তো? আরেকটি কথা বলে দিই আপনার, এখানে অনেক গার্জেন আছে, যেটা আমি বুঝতাম না, এখন বুঝতে পারছি, যে তাদের বাচ্চা ছেলে আপনার দুধের ছেলে দুধ খাওয়া ছেড়েছে, আপনার একটু বড় হয়েছে, বলছে যে মাথা ঠুকছে মানে বুঝলাম না, ওই দেওয়ালে মাথা ঠুকছে মাঝে মধ্যে, দেওয়ালে মাথা ও কেন ঠুকতে শুরু করলো? কি হলো ওর? কি বুঝলে ওর জীবনের লাইফ, মানে জীবন কি বুঝলো যে দেওয়ালে গিয়ে মাথা ঠুকবে? দেখেছেন আপনারা, শুনেছেন এই কথাটা, যে দেওয়ালে মাথা ঠুকছে বাচ্চা ছেলে? কেন বলুন তো? যখন ওকে আপনি মোবাইল দিয়ে শান্ত করেছিলেন, কিছু বলেনি, মোবাইলটা যখন কেড়ে নিয়েছেন ওর কাছ থেকে, যখন পায়নি, তখন ও মাথা ঠুকতে শুরু করেছে। রিসার্চ করে এটা দেখা গেছে, গবেষণা করে, তার কারণ কি এটাই, আজকে বর্তমানে যে মাথা ঠুকা যে বাচ্চাদের, যে মোবাইল যে শান্ত করেছিল, এখন মোবাইল তার কাছ থেকে মানে ছিনিয়েছে সাময়িক আপনার 2 ঘন্টা 4 ঘন্টার জন্য, সে তখন বারবার করে চাচ্ছে মোবাইলটা, তাকে দেই না, তখন সে মাথা ঠুকতে শুরু করে। বলতে পারে না আমার যে আমাকে মানে জোর করতে পারে, আমাকে মোবাইল দিতেই হবে, কাঁদতে শুরু করে, না পায় তখন মাথা ঠুকতে শুরু করে। অতএব সন্তানকে যদি বাঁচাতে চান, তো সন্তানের সামনে আপনাকে মোবাইল ইউজ করা যাবে না। আপনি দেখবেন, ছেলে দেখবেন এর হয় কি করে, গাছ যেমন ফল তেমনই হবে, তো বলছিলাম এইভাবে পারিবারিক জীবন নষ্ট হয়। তার স্ত্রী বিভিন্ন আপনার ভিডিও দেখছে, দিয়ে আপনার স্ত্রী বিভিন্ন ভিডিও দেখতে ভালো, আপনার কোন সুদর্শন ছেলেকে দেখেছে, আরো কাউকে দেখছে, যে পরে কে লিপ্ত, এখানে ফোন করতে, ওখানে ফোন, 2-4 ছেলে আছে, তারপর কার কাছে পালিয়ে গেল। কিসের মাধ্যম? এই মোবাইলের মাধ্যম। চিনে না জানে না, একবার হাই হ্যালো হয়েছে, যে চলে গেল সেখানে, অথচ বাচ্চা আছে, কোনো কেয়ার করলো না, কে দেখবে, কে খাওয়া হবে, কে পড়বে না, চলে গেল। এবার সামাজিক নষ্ট, আপনার পারিবারিক। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি সংক্ষিপ্ত করে এগিয়ে যাচ্ছি। এবারে আসি অর্থনৈতিক জীবন নষ্ট করে দেওয়া, বেকারত্ব বৃদ্ধি করে দেওয়া।
মোবাইলের মাধ্যমে যারা গেম খেলতে শুরু করেছে, আমি বারবার করে বিভিন্ন জায়গায় এই কথা বলে থাকি যে যারা পড়াশোনার প্রতি আগ্রহী নয় অন্তত পক্ষে তারা যাতে কোনো কাজ শিখে নেই দুনিয়াবী জীবনে চলার জন্য, অন্তত ভালো থাকবে, সেফ থাকবে, নিরাপদে থাকবে। মোবাইল ঘাঁটতে ঘাঁটতে ব্যস্ত, দিন যায় রাত যায়, 8 ঘন্টা 10 ঘন্টা, পড়া নেই, শোনা নেই, কোনো কাজ নেই, কাম নেই। এবারে তখন কি করলো, এখন বিবাহ করবে। 15 বছর 16 বছর 20 বছর বয়স হলো, বিবাহ করবে। বিবাহ হলো, কাজ নেই, কাম নেই, কি করবে, এখন ফাঁসিতে ঝুলবে। এখন কে খাওয়াবে? না তো বিষ খাবে, আর না তো ট্রেনে গিয়ে আপনার জান দেবে। এই তো চলছে সামাজিকতা নষ্ট এইভাবে। অতএব আমি আপনাদেরকে বলছি যে এই সমস্ত কর্মকাণ্ডে বিরত থাকতে হবে। তাহলে সমাজ কিন্তু একদিনে খারাপ হয় না, আর এককভাবে হয় না, আস্তে 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 করে খারাপ হয়। আর বিভিন্ন আপনার পার্টস যখন খারাপ হয়ে যায় তখন সমাজটা ধ্বংস হয়ে যাবে। তো বেকারত্ব বৃদ্ধি, বেকারত্ব কিন্তু কমাতে হবে। যারা আপনার ওই পড়াশোনার প্রতি আগ্রহী নয় তারা যাতে কোনো কাজ শিখে নেই, কোনো স্কিল শিখে নেই দুনিয়াবী জীবনের জন্য, অন্তত পক্ষে তাদের দুনিয়াবী জীবনটা বেঁচে যাবে। তো এই হলো আমাদের সংক্ষিপ্ত কথা। এবারে আসি যে এখান থেকে উত্তরণের পথ কয়েকটি, যে এই যে এডিকশন, মোবাইল এডিকশন, তো কিভাবে আমরা এখান থেকে বাঁচবো, হাউ টু সেভ আওয়ার সেলফ, মানে আমরা নিজেদেরকে কিভাবে বাঁচাবো এখান থেকে। প্রথম কথা, প্রয়োজন ছাড়া মোবাইল ব্যবহার করা যাবে না। যতক্ষণ প্রয়োজন, যে জন্য প্রয়োজন সেটার জন্য ব্যবহার করবেন, বাকি আপনি রেখে দেবেন, দরকার নেই। মোবাইল নিলাম, আমি জিজ্ঞাসা করবেন নিজেকে, মোবাইলটা কেন নিলাম? আমি যে মোবাইলটা ধরলাম কেন, ওয়াই? উত্তর যদি আসে যে কোনো কাজের জন্য, ঠিক আছে, আর না হলে রেখে দেন। প্রয়োজন নেই, রেখে দিন। বিনোদনের জন্য ইউজ করবেন না। সাময়িক আনন্দ পেলাম, এই আনন্দ চলবে না। সাময়িক আনন্দ কিন্তু আপনার লং টার্ম দুঃখ অনুভব করতে হবে, দীর্ঘমেয়াদী দুঃখ অনুভব করতে হবে। অতএব সাময়িক আনন্দ করলে হবে না, আপনাকে নিজেকে জিজ্ঞাসা করতে হবে মোবাইলটা কেন আমি ধরলাম হাতে। উত্তর যদি পজিটিভ আছে ঠিক আছে, নেগেটিভ আছে সেটাকে রেখে দেন, দরকার নেই। প্রথম কথা। দ্বিতীয় কথা হলো অপ্রয়োজনীয় অ্যাপস যেগুলি আছে ডিলিট করে দিতে হবে। মোবাইলে অনেকগুলি আপনার অ্যাপস রয়েছে, যেগুলি আপনার কাজের সেগুলি রাখবেন, যেগুলি অকাজের মনে হবে যে কোনো কাজের নয় বা ক্ষতি করে আমার, সেগুলো আউট করে দিতে হবে, রিমুভ করে দিতে হবে, ডিলিট করে দিতে হবে, রেখে লাভ নেই। তারপরে আসি আপনার তৃতীয়ত, নির্দিষ্ট কোনো জায়গায় মোবাইল ব্যবহার করতে হবে, সব জায়গায় নয়। আপনার স্পেসিফিক এরিয়া করবেন, নির্দিষ্ট কোনো জায়গায়। মনে করুন আপনার 2-4টি ঘর আছে, তো কোন ঘরে মোবাইল ইউজ করবেন, কোন ঘরে করবেন না, এটা আপনি নিজে ডিসাইড করবেন। যাতে করে যেখানে ছেলে মেয়ে থাকবে, ছোট ছোট ভাই বোন থাকবে বা আরো শিশুরা থাকবে, সেখানে ইউজ না হয় মোবাইল। কেউ নাই, মানে কেউ সেখানে মোবাইল ইউজ করবে না, এটা আপনাকে করতে হবে। যদি না করেন পরিবার নষ্ট হবে, আমি বলে গেলাম নষ্ট হবে। এটা আমি বলছি না, এটা আপনার রিসার্চার বলছে যে হবেই হবে নষ্ট। তারপরে আসে আপনার পড়ার সময়। আজকে আমরা মোবাইলকে ব্যবহার করে অনেকে বলি যে উপকারী, হ্যাঁ উপকারী। একজন আপনার পিএইচডি করছিল রিসার্চার, সে কি করে, ওকে কে বুঝিয়ে দিয়েছে যে মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আপনার অনেক তথ্য পাওয়া যায়, পিএইচডি রিসার্চে থিসিস লিখতে গিয়ে আপনার হেল্পফুল হবে। সে কি করলো, একটার পর একটা ওয়েবসাইট ঢুকতে থাকে, ওয়েবসাইট ওপেন হতে থাকে, ঢুকতে থাকে, ওপেন হতে থাকে, তার থিসিস লেখা বন্ধ হয়ে গেল। থিসিস লেখা বন্ধ হয়ে গেল কেন? কন্ট্রোল করতে পারেন নিজেকে যে আমি কি চাই। একটার পর একটা আপনার ওপেন হতে যাচ্ছে, লিঙ্ক ওপেন হতে যাচ্ছে। তার মানে সেখানে সে কিভাবে ইউজ করবে, কিভাবে নিজেকে রক্ষা করবে সেটা বুঝতে পারেনি। অতএব শিক্ষার জগৎ হলেও মোবাইল থেকে বেরিয়ে আসতে হবে, সাময়িক ইউজ করতে হবে। তারপরে পরবর্তীতে বলছি কথাটা। তো পড়াশোনার সময় আপনার মোবাইল দূরে রাখবেন, নোটিফিকেশন অফ করে রাখবেন। পড়তে বসেন বই নিয়ে, কে চলে এলো আপনার হোয়াটসঅ্যাপে চ্যাট করেছে, দেখতে লাগলাম, 10 মিনিট পড়েছি, ইউজ করতে করতে মোবাইল দেখা 2 ঘন্টা চলে গেছে। 10 মিনিট পড়েছি আর মোবাইলে 2 ঘন্টা চলে গেছে, আউট হয়ে গেছে সময়। অতএব পড়ার সময় কোরআন তেলাওয়াত বলুন, কোরআন তেলাওয়াত করছেন আপনি অ্যাপস খুলে, আপনার কল করে দিল, কথা বলতে বলতে কোরআন তেলাওয়াত আউট হয়ে গেল, চলবে না এগুলো। আপনার মোবাইলকে আউট করে দিতে হবে, রেখে দিতে হবে, নোটিফিকেশন অফ করে দিতে হবে যে না। এবারে আসি খেতে বসে, অনেকে এটা প্রবলেম, অনেক গার্জেন অভিযোগ করে পড়াতে যায় তখন বাচ্চা কিন্তু ওই আপনার টিভি ছাড়া, এলইডি এলসিডি ছাড়া, কিন্তু মোবাইল ছাড়া ভাত খায় না। অনেকের এটা প্রবলেম, ভাত খাবে না, খাবার খাবে না, দেখতেই হবে ওকে। এটা হ্যাবিটটা কিভাবে হলো? এটা আমরাই করে দিয়েছি।
যখন ছোট ছিল ওই দিয়েছি, আনন্দ পাবে, দেখবে, কাউকে ডিস্টার্ব করবে না, নিজে আনন্দ করবে, দিয়ে তাকে দিয়ে ওইভাবে রেখে দিয়েছি। এক পর্যায়ে এমন হয়েছে যে মোবাইল না হলে সে খেতে চায় না, খাবে না, আমাকে মোবাইল দিতে হবে তারপর আমি খাবো। এই যে প্রবলেম, এটা একদিন হয়নি, আস্তে 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 হয়েছে। যদি এটাকে রুখতে চান তাহলে আপনার শিশুকে প্রোটেক্ট করতে হবে প্রথম থেকে, এবং নিজেকেও হেফাজত করতে হবে। তাহলে আপনার খেতে বসে মানে আপনার কোন রকমের মোবাইল, কোন রকমের টিভি, এলইডি, এলসিডি কোন রকম এগুলো চলবে না, অনলি হবে খাওয়া। ঘুমানোর পূর্বে মোবাইল ইউজ করা যাবে না। আজকে আমরা অনেকে বলতে অনেকে, আপনার 90% হয়ে যাবে, যেসব যুবকরা আছে আপনার ঘুমানোর পূর্বে মোবাইল ইউজ করতে করতে বুকের উপরে আপনার মোবাইলটা পড়ে গেল, ঘুমিয়ে গেল। মোবাইল দেখতে দেখতে আপনার বুকের উপরে পড়ে গেছে, ঘুমিয়ে গেছে। না, এটা করতে হবে না। ঘুমের এটা নষ্ট করে, গভীর যে ঘুমটা হয় সেই ঘুম কিন্তু মোবাইল হতে দেয় না। অতএব আমি যদি গভীর ঘুমটা চাই, শরীরকে সচেতন করতে চাই, সতেজ রাখতে চাই, তাহলে আপনাকে কি করতে হবে? ঘুমের সময় মোবাইলটাকে আউট করে দিতে হবে, কোনো জায়গায় এমন জায়গায় রাখতে হবে যাতে আমি না টাচ করতে পারি। এবারে আসি শেষ নম্বর পয়েন্ট বলবো, শেষে দু একটি কথা বলবো, শেষ করবো। সেফ সার্চ মোড অফ করতে হবে। ইউটিউবে যাবেন, গুগলে যাবেন, একটা অপশন আছে সেটিং এ গিয়ে সেফ সার্চ মোড, ওখানে আপনার সেটা অন করে দিতে হবে। কি হবে? যে অশ্লীল কন্টেন্ট, যেগুলো ভিডিও বলেন, সার্চ করছে বিভিন্ন ভিডিও, লটস অফ ভিডিও আপনার সামনে ওপেন হয়ে গেল, তো যেগুলো অশ্লীল ভিডিও সেগুলো আসবে না। ইউটিউবে আপনি সার্চ করতে গেলেন কোনো কিছু, অশ্লীল ভিডিও চলে আসবে না, ওটাকে অন করতে হবে আপনাকে। গুগলে সার্চ করবেন, অনেকগুলি আপনার চলে আসছে, অনেক অশ্লীল বিভিন্ন রকমের আপনার ক্ষতিকর দিক চলে আসছে। তো সেফ সার্চ মোড বলে অপশন আছে, সেটিকে যাবেন, যে ওখানে গিয়ে সেটাকে অন করে দিবেন। আপনার কোনো ক্ষতিকর কোনো ছবি, ক্ষতিকর কোনো লিঙ্ক, ক্ষতিকর কোনো ভিডিও এরকম আসবে না। অতএব মোবাইলকে যদি আমরা ইউজ করতে না জানি, ইউজ করতে শিখতে হবে। শুধু মোবাইল নিয়ে আপনার হয়ে গেলে এমনটা নয়, ব্যবহার করতে শিখতে হবে, কিভাবে নিরাপদে রাখা যায়। অতএব আসুন আমরা যে কথাগুলো বললাম মূল্যায়ন করার চেষ্টা করি, নিজেকে বাঁচি এবং পরিবার পরিজনকে বাঁচায়। শেষে একটি কথা বলি, সেটা হচ্ছে যে খাবার সময় বা বিভিন্ন সময় মোবাইল ইউজ না করা। যেমন আমরা দেখি ড্রাইভার গাড়ি চালাচ্ছে, এটা আমি দেখছিলাম অটোতে বা বাসে বিভিন্ন জায়গায়, আপনার এইদিকে মোবাইল চলছে, এইদিকে হ্যান্ডেল ঘুরাচ্ছে, এইদিকে চলছে, এইদিকে হ্যান্ডেল ঘুরাচ্ছে। অ্যাক্সিডেন্ট হবে না? ভালো হবে। এরকম করে হাজার অ্যাক্সিডেন্ট হচ্ছে, গাড়ি, বাস, অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে। গান শুনবে, এইদিকে করতে আছে, এইদিকে হ্যান্ডেল ঘুরাচ্ছে, ডানে ঘুরাবে, বামে ঘুরাবে, উল্টো দিয়ে ঘুরিয়ে দিল, তখন হ্যান্ডেলটাকে কোথায় গেল? ধ্বংস হয়ে গেল। ওর জন্য পুরো যাত্রী নষ্ট হয়ে যাবে। অতএব যখন যে কাজটা করবেন সেটার প্রতি ফোকাস করবেন। ইংলিশে একটি কথা বলা হয় মাইন্ডফুলনেস, এটাকে প্র্যাকটিস করতে হবে। মাইন্ডফুলনেস ইট মিনস, এটা অর্থ হলো প্রেজেন্ট মাইন্ড। আপনি যেখানে আছেন সেখানে থাকবেন। মনে করুন আপনি এখানে বসে আছেন, এখানে মোবাইল আপনি ইউজ করবেন না। যে মোবাইল নিয়ে ইউজ করতে আছেন, তো দুই দিকে ব্রেন কন্ট্রোল করতে পারে না। এবার মোবাইল দেখছেন, এবার আমার কথা শুনছেন, মোবাইল দেখছেন, আমার কথা শুনছেন, চলবে না। ওটাও আউট হয়ে যাবে, এটাও আউট হয়ে যাবে, ব্রেন একটাও আপনার থাকবে না। যখন আপনি চা পান করবেন, তো আপনি চায়ের প্রতি ফোকাস করবেন, মোবাইল ঘাটবেন না, চা পান করবেন, এটা করবেন না। চা পান করবেন, চায়ের প্রতি ফোকাস, যে আমি শুধু চা পান করছি, ওটার প্রতি ফোকাস করবেন, আনন্দ পাবেন। এইভাবে প্র্যাকটিস করবেন, যখন যে কাজটা করবেন তার প্রতি ফোকাস, দেখবেন যে আপনার জীবন আপনার পরিবর্তন হচ্ছে, লাইফ চেঞ্জিং হচ্ছে, এবং আপনার জীবন কল্যাণকর দেখতে পাবেন সামনে। আর এরকম যদি না হয়, বিক্ষিপ্ত মাইন্ড থাকবে, চঞ্চল মস্তিষ্ক, কোনো কাজ সাকসেসফুল হবে না। শুধু আপনার কমপ্লেন আর কমপ্লেন, এনজাইটি আর ডিপ্রেশন অনেক কিছু দেখা দিবে। অতএব পরিশেষে আমি বলি, আপনাদের সকলকে যে কথাগুলো বললাম, সকলে আমরা মূল্যায়ন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মূল্যায়ন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। যেসব ভাইরা জানে না, তাদেরকে যে কথাগুলো শুনলেন বোঝানোর চেষ্টা করবেন, যাতে করে তারা উপকৃত হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কথাগুলো মূল্যায়ন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমি আমার বক্তব্য করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।